নমস্কার, আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য। আসল হেলথে আপনাদেরকে স্বাগত। আমরা আলোচনা করছিলাম ফিজিক্যাল এফেক্ট অফ স্ট্রেস। ফিজিক্যাল এফেক্ট অফ স্ট্রেসে আমার অলরেডি আগের ভিডিও হয়েছে, এটা তার কন্টিনিউয়েশন। তো আমরা হেড টু ফুট আমাদের বডিতে কী এফেক্ট পড়ে সেটা আমরা আলোচনা করছিলাম। হেড আমি অলরেডি বলেছি। তো হেডের পরে আমি আসছি আইতে। আমাদের চোখের ওপরে এফেক্ট আসে, উইক আইসাইট হতে পারে, আমাদের যে আমরা দেখছি দেখার দৃষ্টির শক্তিটা একটু কমে যেতে পারে, ভিজুয়াল ডিফিকাল্টিস আসতে পারে, দেখতে অসুবিধে হতে পারে। এছাড়া হচ্ছে নেক, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের অনেক সময় নেক পেন বা স্পন্ডাইলোসিস এবং অনেক সময় হাইপোথাইরয়েড এবং সোর থ্রোট ইএনটি প্রবলেম এগুলো আমাদের থাকতে পারে। স্পন্ডাইলোসিস একটা খুব কমনলি অ্যাসোসিয়েটেড প্রবলেম উইথ স্ট্রেস। এছাড়া মাউথে আমাদের হতে পারে মাউথ আলসার বা ব্যাড ওরাল হাইজিন, এটা হতে পারে ডিউ টু স্ট্রেস। হার্ট ভীষণ ইম্পর্ট্যান্ট। হার্টে আমি অলরেডি বলেছি যে আমি প্রায় 25,000 হার্ট পেশেন্ট ট্রিট করেছি এবং এর মধ্যে আমি অনেককেই দেখেছি যে হার্টের মানে অলমোস্ট 5 জন বা 4 জন পেশেন্টের, একজন পেশেন্টের অন্যান্য যেগুলো ফ্যাক্টর আছে ফর হার্ট ডিজিজ, আমরা হার্ট ডিজিজের জন্য অলমোস্ট 15টা ফ্যাক্টরকে কনসিডার করি যে ফ্যাক্টরগুলো হার্ট ডিজিজ হতে সাহায্য করে। তো ওই ফ্যাক্টরগুলোর মধ্যে অন্যান্য ফ্যাক্টরগুলো আমি পাই না, কিন্তু অনেক সময় স্ট্রেস একটাই ফ্যাক্টর যে অনেকের হাইপার টেনশন এবং হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক এগুলো সমস্ত করতে সাহায্য করে। সেই জন্য হার্ট ভীষণ ইম্পর্ট্যান্ট। হার্টেতে ফার্স্ট বলি হাইপার টেনশন। আমি বলি অনেক সময় টেনশনের সঙ্গে হাইপার টেনশন ওতপ্রোতভাবে জড়িত। মানে টেনশন যখনই বাড়বে মানুষের, টেনশন অ্যাংজাইটি বাড়বে, তার হাইপার টেনশন মানে ব্লাড প্রেশারটাও অটোমেটিক বাড়তে থাকবে। আমাদের নর্মাল ব্লাড প্রেশার 80 থেকে 120, যেটা 80 হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার, সিস্টোলিক 120, 120টা বেড়ে 130 পর্যন্ত আমরা নর্মাল ধরতে পারি। 80টাও 90 পর্যন্তও যদি আমরা নর্মাল ধরি, কিন্তু অনেক সময় দেখা যায় যারা খুব স্ট্রেস বা অ্যাংজাইটিতে থাকে তাদের এই প্রেশারটা 130, 140 ক্রস করে ওপরে চলে যায় এবং নিচের প্রেশারটাও 80 থেকে 90 নয়, ইভেন ক্রস করে 90-এর ওপরে চলে যায়। তখন তাদের হাইপার টেনশন শুরু হয়। সেই জন্য হাইপার টেনশন অ্যান্ড টেনশন ইট ইজ রিলেটেড অ্যান্ড ইট ইজ এ ভিসিয়াস সাইকেল। টেনশন একবার শুরু হলে হাইপার টেনশন হতে থাকে আর দুটোকে সাপোর্ট করতে থাকে। তো সেই জন্য হাইপার টেনশন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং হাইপার টেনশন যাদেরই হবে তাদের ইসকেমিক হার্ট ডিজিজের চান্সটা বেড়ে যাবে। হ্যাঁ, সেই জন্য ইসকেমিক হার্ট ডিজিজ এবং করোনারি আর্টারি ডিজিজ, করোনারি আর্টারিতে এই হাইপার টেনশনের জন্য কি হয়, যে আমাদের যে এন্ডোথেলিয়াল লাইনিং আছে আর্টারির মধ্যে, যে আমাদের লাইনিংটা আছে সেটার ওপরে কনস্ট্যান্ট প্রেসারের জন্য, যদি আমরা পাস্কালস ল দেখি তাহলে হাইপার টেনশনে কী হচ্ছে, ল্যাটারাল প্রেসারটা বেড়ে যাচ্ছে। ল্যাটারাল প্রেসার বেড়ে গেলে এন্ডোথেলিয়াল স্মুথ লাইনিংটা ড্যামেজ হতে থাকে, ওতে গর্ত এরকম আসতে থাকে। যেমন একটা কলে স্মুথ একটা হয়তো দেখবেন একটা পাথরের ওপরে পরপর জল পড়তে ওই কলতলার পাথরটা গর্ত হয়ে যায়। ঠিক ওরকম অনেক সময় একটা স্মুথ এন্ডোথেলিয়াল লাইনিং ড্যামেজ হয়ে যায় ডিউ টু হাইপার টেনশন। কনস্ট্যান্ট প্রেসার আছে, হাইপার টেনশন হলো, ওর এন্ডোথেলিয়াল লাইনিং ড্যামেজ হলো। যেই ড্যামেজ হলো ওখানে এবারে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড জমা হতে শুরু করলো। যেই কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড জমা হয় তখন তার করোনারি আর্টারি ব্লকেজ হয়। আমার অলমোস্ট 12-15টা ভিডিও করোনারি আর্টারি ডিজিজের ওপরে করা আছে, আপনারা দেখতে পাবেন আগের ভিডিওতে যে কিভাবে করোনারি আর্টারি ডিজিজ হয়। এবং তারপরেই অনেকের এমআই মানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক সেটা ওই কারণে হয়। এছাড়া অনেকের অ্যাঞ্জাইনা, মানে অ্যাঞ্জাইনা আমি অলরেডি বলেছি দিস ইজ গ্রিক ওয়ার্ড, হ্যাঁ, মানে হার্ট ইজ ক্রাইং। তো সেই জন্য অ্যাঞ্জাইনা হতে পারে। প্যালপিটেশন, অনেকে বলে বুক ধড়ফড়, হিন্দিতে অনেকে বলে ঘাবড়াহট হচ্ছে। ইররেগুলার হার্টবিট, অনেকের ঘাবড়াহট হয়, অনেকের আবার ইররেগুলার হার্টবিট হতে পারে। হার্টবিট যেটা ইররেগুলার হয় সেটা অনেক ধরনের হয়, সেই জন্য তার ডিটেলসে আমি যাচ্ছি না। আর একটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া, এটা আজকের দিনে মডার্ন ওয়ার্ল্ডে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হতে চলেছে। রাত্রিতে অনেকেই দেবেন ঘুমাতে গেলে খুব নাক ডাকে, বা ওদের কিছুক্ষণ ধরে ও ঠিকমতো ঘুমাচ্ছে আবার ঘুম থেকে ভেঙে জেগেও ওঠে। সেই জন্য এইটাকে বলে স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া যাদেরই আছে তাদের অনেক রকমের ডিজিজের সম্ভাবনা বেড়ে যায়। তার মধ্যে হার্ট ডিজিজ, ডায়াবেটিস এগুলো সব আছে, মেটাবলিক ডিসঅর্ডার, হ্যাঁ, এগুলো সমস্ত কিছু। ওর ডিটেলসে আমি এখন যাচ্ছি না।
জাস্ট স্লিপ অ্যাপনিয়া একটা ইম্পর্টেন্ট কারণ। এছাড়া লাংসে অ্যাস্থমা হতে পারে কারুর, ডিউ টু স্ট্রেস অ্যাস্থমা টেন্ডেন্সি বাড়তে পারে। সিওপিডি আমি অনেকের বলেছি যে অ্যাডিকশন, বিশেষ করে এই যে টোবাকো ইন এনি ফর্ম, কেউ বিড়ি, সিগারেট, গুটকা, জর্দা, খৈনি, পান পরাগ, পান মশলা, হ্যাঁ, নস্যি, গুড়াকু, এই যে সব যে নেয়, সেটার থেকে সিওপিডির চান্স বাড়ে। এইগুলো সবই নেশা রিলেটেড হয়। এবং অ্যালার্জিক রাইনাইটিস অনেক সময় স্ট্রেস রিলেটেড হয়। অ্যালার্জিক রাইনাইটিস অনেক সময় দেখবেন অনেকে হাঁচছে, তার নাক দিয়ে জল পড়ছে, ঠিক আছে, স্নিজিং, কাফিং সব হতে থাকে। হ্যাঁ, এছাড়াও কাফ অ্যান্ড কোল্ড, এগুলো খুব কমন প্রবলেম যেগুলো এর সাথে রিলেটেড। এছাড়া স্টমাক এবং জিআই, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম এবং স্টমাকে, এটাও খুব কমন প্রবলেম। আমরা অনেক সময় এই প্রবলেম দেখতে পাই। সেটা হচ্ছে স্টমাক আলসার হতে পারে, গ্যাস্ট্রিক আলসার। আলসার থেকে অনেক দিনের আলসার হলে সেটা ক্যান্সার হয়ে যেতে পারে। এরপরে যেটা হতে পারে সেটা হচ্ছে কোলাইটিস হতে পারে। অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার, অনেকে বলে খাওয়ার পরে মুখে টকটক ঢেকুর উঠছে বা কিছু, সেটা অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার বা জিইআরডি হতে পারে। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, রাত্রিতে খাওয়ার পরে হয়তো শুলো, তারপরে খাবারটা উঠে আসছে, এর জন্য হতে পারে। অনেকের আইবিএস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম হতে পারে। অনেকের দেখবেন খাওয়ার পরে পরেই তাদের পটি পায়। হ্যাঁ, এই যে ব্যাপারটা, সেই জন্য তাদের বলা হয় ইরিটেবল বাওয়েল সিনড্রোম। এছাড়াও অ্যানোরেক্সিয়া, অনেকের খিদে মন্দাও হতে পারে, টেনশন আছে, খেতে পাচ্ছে না। অনেকের আছে কনস্টিপেশন হতে পারে। অনেকের ম্যালনিউট্রিশন, যেহেতু এইসব প্রবলেম রিলেটেড সব কিছু একসাথে হয়ে, তো কারুর একটা ম্যালনিউট্রিশন দেখা দিতে পারে। অনেকের অ্যানিমিয়া হতে পারে, কারণ যদি খাবারটা ঠিকমতো হজম না হয়, অ্যাবজর্পশন না হয়, তাহলে আয়রন অ্যাবজর্পশন কমে যাবে, তার জন্য তার অ্যানিমিয়া হতে পারে। আবার অনেকে এই ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এই সমস্ত যে সাইকোলজিক্যাল স্ট্রেস, এটাকে কম্পেনসেট করে এক গাদা খেয়ে। অনেক ডিপ্রেশনের পেশেন্ট আছে যারা এটাকে কম্পেনসেট করে, প্রচুর খায়। ওই খাওয়ার মধ্যে দিয়ে ওদের ওই ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনটা কিছুটা কম্পেনসেটেড হয়, সেই জন্য তাদের ওবেসিটি সেক্ষেত্রে অনেক বেশি হয়। আবার উল্টোটা হতে পারে, ওবেস লোকেদের স্ট্রেস বেড়ে যেতে পারে, সেই জন্য দিস মে বি ভিজিয়াস সাইকেল। এছাড়া লিভার আর প্যাঙ্ক্রিয়াস যদি আমরা দেখি, তাহলে লিভার আর প্যাঙ্ক্রিয়াসে আমরা দেখতে পাবো ডায়াবেটিস। আমি অলরেডি বলেছি যে আমার অনেক পেশেন্ট, 5000 পেশেন্টের মধ্যে প্রায় 1000 পেশেন্ট আছে, তাদের আমি খুব একটা ডায়াবেটিসের প্রেসিপিটেটিং ফ্যাক্টর কম দেখেছি। তাদের ক্ষেত্রে হচ্ছে স্ট্রেস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এছাড়া ফ্যাটি লিভার আজকের দিনে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনারা অনেক সময় দেখবেন NAFLD বা এইসব নিয়ে আমরা ডিসকাস করি, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এইসব যে বলছি সেগুলো এর সাথে রিলেটেড। অনেক সময় মেটাবলিক ডিসঅর্ডারের সাথে রিলেটেড। অনেক সময় আপনাদেরকে বললাম ওবেসিটি, এটাও রিলেটেড প্রবলেম। এছাড়া ডিসলিপিডেমিয়া, এগুলো যার সঙ্গে হার্ট ডিজিজ বা অন্যগুলো জড়িয়ে আছে। এছাড়া অ্যালকোহলিক লিভার ডিজিজ, আমি বললাম নন অ্যালকোহলিক, বললাম NAFLD। অ্যালকোহলিক লিভার ডিজিজ বলেছি যে স্ট্রেসের সাথে নেশা জড়িয়ে আছে। যে লোকটা স্ট্রেসে আছে সে অ্যালকোহল ইনটেক শুরু করবে, ঠিক আছে। যখন এটা করবে, বেশ কিছুদিন অ্যালকোহল নিতে ওর পরে অ্যাসাইটিস ডেভেলপ করবে, ওর জন্ডিস হতে পারে, ওর সিরোসিস হতে পারে, ঠিক আছে। আমার একটা পেশেন্ট, সে প্রচণ্ড স্ট্রেসেই জীবন কাটাতো, তারপর সে প্রচুর ড্রিঙ্ক করতে শুরু করে। সে ইউজুয়ালি মানে জল খুব কম খেত, তারপর ওর পেট ফুলে গেছে। তো আমাকে বলছে যে ডাক্তারবাবু, আমি বললাম আপনার পেটে এত জল জমেছে? বললো ডাক্তারবাবু আমার একটাই কোয়েশ্চেন, আমার পেটে এত জল কোথার থেকে জমবে? আমি কেন পেটে জল জমবে মানে? বলছে না আমি তো জল খাই না, আমি তো শুধু মদই খাই। তো আমার পেটে যদি জমে তাহলে মদ জমেছে, জল জমেনি। হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন, হ্যাঁ পেটে মদ জমেছে, জল জমেনি। তো সুতরাং সিরোসিস অ্যান্ড অ্যাসাইটিস, এই প্রবলেমগুলো অ্যালকোহলের সঙ্গে রিলেটেড, এগুলো হতে পারে। এছাড়া প্যাঙ্ক্রিয়াটাইটিস, আমরা অনেকেই জানি অ্যালকোহলিক প্যাঙ্ক্রিয়াটাইটিস, সেটা এর সাথে খুব রিলেটেড হতে পারে। এছাড়াও কোলেসিস্টাইটিস, মানে গল ব্লাডারে স্টোন হওয়া, এটাও খুব কমন প্রবলেম। এবং ক্রনিক লিভার ডিজিজ, কারুর লিভারটা আস্তে আস্তে করে ড্যামেজ হয়ে যেতে পারে। সুতরাং সেইটা আপনাদেরকে বুঝতে হবে যে এইগুলো সমস্ত রিলেটেড প্রবলেম। এই প্রবলেমগুলো যদি আমরা একটু বুঝতে পারি তাহলে আমাদের পক্ষে অনেক সুবিধে হয়ে যায়। এছাড়া আমাদের আরও কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমরা ফিজিক্যালের মধ্যেই আমরা দেখব এবং এগুলো আমরা বলতে থাকবো, করতে থাকবো। এর পরের সিস্টেম হচ্ছে মাস্কিউলোস্কেলিটাল সিস্টেম। মাস্কিউলোস্কেলিটাল মানে এই যে বডিটা, যে স্ট্রাকচারটা, আমাদের যে কাঠামোটা, হাড় এবং মাসেল দিয়ে যে সিস্টেমটা, সেই স্ট্রাকচারটাতেও স্ট্রেস রিলেটেড অনেক প্রবলেম আসতে পারে। সেগুলোতে কি, একটা হচ্ছে বডি এক। আমাদের অনেক সময় আমরা বডিতে পেন হচ্ছে, বিশেষ করে আজকালকার ইয়াং জেনারেশনেও দেখবেন যে বলে যে আমার প্রচণ্ড বডি এক হচ্ছে। কেউ বলে ঘাড়ে ব্যথা, কেউ বলে হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, সব জায়গায়।
যায়, হ্যাঁ, যে কোনো পেন সেটা রিলেটেড টু এটা হতে পারে, জয়েন্ট পেন হতে পারে, বিভিন্ন জয়েন্টে পেন, ফ্যাটিগ হতে পারে, মাস্কুলোস্কেলিটাল সিস্টেম ফ্যাটিগ হয়ে গেলে ফ্যাটিগ লাগতে পারে, টায়ার্ডনেস আসতে পারে, লেথার্জি, হ্যাঁ, আর এছাড়া ফাইব্রোমায়ালজিয়া, অনেক সময় বিভিন্ন মাসেলে পেন হতে পারে, এছাড়া রিউম্যাটিক আর্থ্রাইটিস এটাও হতে পারে। এগুলো এই প্রবলেমগুলো মাস্কুলোস্কেলিটাল সিস্টেম রিলেটেড প্রবলেম, খুব কমন রিলেটেড টু স্ট্রেস। এছাড়া সেক্স গ্ল্যান্ড, আমাদের যে সেক্স গ্ল্যান্ড আছে তার রিলেটেড প্রবলেম হতে পারে, প্রি মেনস্ট্রুয়াল টেনশন, মেয়েদের যাদের মেন্স হয় তাদের মেন্স হওয়ার আগে একটা প্রি মেনস্ট্রুয়াল টেনশন একটা প্রবলেম আসতে পারে। এছাড়া পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আজকে ইয়াং জেনারেশন মেয়েদের মধ্যে, বিশেষ করে যারা একটু এডুকেটেড বা একটু আপার ক্লাসের মেয়েদের মধ্যে পিসিওডির টেন্ডেন্সি অত্যন্ত বাড়ছে, অ্যান্ড দিস ইজ রিলেটেড টু স্ট্রেস অ্যাকচুয়ালি। এছাড়া ডিসমেনোরিয়া, মেয়েদের অনেক সময় ইররেগুলার মেন্স বা মেন্সের সময় অত্যন্ত পেন বা কিছু, যেটাকে আমরা ডিসমেনোরিয়া বলি, সেটা রিলেটেড হতে পারে, রিলেটেড টু স্ট্রেস। ইররেগুলার পিরিয়ডটা ইররেগুলার হয়ে যেতে পারে, ওদের যেটা মান্থলি যে টাইম সেই টাইমগুলো সরে যেতে পারে, আগিয়ে পিছিয়ে যেতে পারে, ইররেগুলার পিরিয়ড হতে পারে, কখনো একটানা হয়ে যেতে পারে, কখনো মাঝখানে গ্যাপ হয়ে যেতে পারে। ডিক্রিজড লিবিডো, মানে আমাদের যে সেক্সুয়াল ডিজায়ারটা অনেক কমে যেতে পারে। আজকের জেনারেশনে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে ইনফার্টিলিটির একটা খুব মেন কারণ হচ্ছে এই ডিক্রিজড লিবিডো, যার জন্য ইভেন ছেলেদের জন্য, মেলেদের জন্য ইরেকটাইল ডিসঅর্ডার হচ্ছে একটা অনেক বড় প্রবলেম ডিউ টু স্ট্রেস। আমি পরে হয়তো বলবো, আমি জানি না, নাহলে আমি বলে দিলাম, হ্যাঁ। আর প্রস্টাটাইটিস হতে পারে ছেলেদের জন্য খুব কমন, আর ইম্পোটেন্সি যেটা আমি এইমাত্র বলছিলাম ইরেকটাইল ডিসঅর্ডার, এটা ছেলেদের জন্য খুব কমন, এবং এই কারণে অনেক ইম্পর্টেন্ট হওয়ার জন্য আমাদের ইনফার্টিলিটি এটা একটা খুব কমন প্রবলেম হিসেবে দেখা যাচ্ছে। আর্লি ইজাকুলেশন, হ্যাঁ, আর এছাড়া ইনফার্টিলিটি আমি বলেছি, আর সেক্সুয়াল পারভার্সন দিনের দিন বেড়ে চলেছে, হ্যাঁ, ইয়াং জেনারেশনে বিশেষ করে, হ্যাঁ, এইগুলো স্ট্রেস রিলেটেড, এগুলোর থেকে সেক্সুয়াল পারভার্সন বাড়ছে এবং সিউডো প্লেজার বাড়ছে, এইসব প্রবলেমগুলো বাড়ছে। স্কিনেতেও অনেক সময় আর্লি এজিং হয়, অ্যাকনে হতে পারে, ব্রণ যে হয় অনেকের, ব্রণ যেগুলো হয়, এক্সিমা হতে পারে, সোরিয়াসিস হতে পারে, হ্যাঁ, অ্যালার্জিস হতে পারে এবং ইনফেকশন হতে পারে। এই সমস্ত প্রবলেমগুলো স্কিনের প্রবলেম মেবি রিলেটেড টু স্ট্রেস। এছাড়াও হেয়ার, আমাদের যে হেয়ারের জন্য হচ্ছে ইনক্রিজড হেয়ার ফল, অনেক বেশি হেয়ার লস হতে পারে অনেক তাড়াতাড়ি। অনেকে বলে আমার চুল খুব পড়ে যাচ্ছে, অ্যালোপেসিয়া, ইভেন টাক হয়ে যেতে পারে কারুর। থিনিং অ্যান্ড ব্রেকিং অফ হেয়ার, তাড়াতাড়ি চুল পাতলা হয়ে যাওয়া এবং হেয়ার ব্রেক করে যাওয়া হতে পারে, এবং আর্লি গ্রেইং হতে পারে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে কতটা প্রবলেম হতে পারে আমাদের ফিজিক্যাল, মানে আমাদের পুরো ফিজিক্যাল বডিটা আমি বলছি, আমি এখনও মেন্টালে যাইনি, কিচ্ছু যাইনি, শুধু ফিজিক্যাল বডির ওপরে স্ট্রেসের এফেক্ট আপনি দেখুন এবং খেয়াল করতে চেষ্টা করুন আপনার এর মধ্যে কিছু থাকছে কিনা। অনেক সময় আমাদের এই প্রবলেমগুলো স্ট্রেস রিলেটেড থাকে, ডাক্তারবাবুদের কাছে গেলেও এগুলো পরীক্ষা নিরীক্ষা করে ধরা খুব মুশকিল, পরীক্ষা করেও কিছু আসে না, সেই জন্য ডিটেক্ট করাও মুশকিল। কিন্তু এটা আমরা চেষ্টা করলে, আমরা যদি খেয়াল করি এবং আমরা যদি আমাদের জ্ঞান যদি থাকে, তাহলে আমরা কিন্তু নিজেরাই অনেক সময় ডিটেক্ট করতে পারি। একটা জিনিস খেয়াল রাখবেন, এই পৃথিবীতে আমাদের সাফারিংয়ের মেন কারণ হচ্ছে আমাদের ইগনোরেন্স অর ল্যাক অফ নলেজ। হ্যাঁ, তো এই ল্যাক অফ নলেজ আমাদের যেন না হয়, আমরা এগুলো দেখে যেন মোটামুটি বুঝতে পারি যে আমাদের কী কী ফিজিক্যাল এফেক্ট আসতে পারে ডিউ টু স্ট্রেস, এবং এটা যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে আমরা এর সলিউশনেও যেতে পারি। স্ট্রেস কী করে কমানো যায় সেটা আমি বলবো। এখন আমি মেনলি ফিজিক্যাল সিমটমস অফ স্ট্রেস বললাম, আপনারা দেখতে থাকুন, আমি আগে আরও অন্যান্য সব কিছু বলতে থাকবো। হ্যাঁ, ধন্যবাদ।